রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে জামায়াতে ইসলামী। ভোর থেকেই যোগ দিয়েছেন দলের হাজারো নেতাকর্মী। সভাপতি হিসেবে থাকছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 10টা থেকে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা। শুরুতে রাখা হয় সাংস্কৃতিক পরিবেশনা। এর আগে রাত থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান নেন বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে ভিড়। উদ্যান ছাড়িয়ে আশপাশের সড়কে অবস্থান নেন অনেকে। নেতাকর্মীদের অনেকেই দলের লোগো সম্বলিত টি শার্ট পরেছেন। কারো কারো মাথায় বাঁধা দলীয় ফিতা। অনেকের হাতেই দেখা যায় দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয় জামায়াতে ইসলামী। এছাড়া নেতাকর্মীদের সমাবেশ স্থলে আনার জন্য ভাড়া করা হয় 4 জোড়া বিশেষ ট্রেন। চুয়াডাঙ্গা জেলা থেকে এসেছি। জামাত ইসলামকে আমরা পছন্দ করি, ভালোবাসি, জামাত দল করি, তাই আসছি। আগামী দিনে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা এখানে এসেছি। আলহামদুলিল্লাহ আমাদের যাত্রাপথে কোনো সমস্যা হয়নি। আমরা হাজার হাজার মানুষ একসাথে ঐক্যবদ্ধভাবে আল্লাহর সন্তোষের লক্ষ্যে যদি আমাদের সাময়িক কষ্ট হয়েছে সেই কষ্টকে আমরা বরণ করে আজকে প্রোগ্রামকে আমরা সার্থক করেছি। জামায়াতের সমাবেশের আরো খবর জানাতে এবার যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে রয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, সাংস্কৃতিক আয়োজন তো ইতিমধ্যে শেষ হয়েছে। দুপুর 2টার দিকে মূল আলোচনা শুরু হওয়ার কথা। কেন্দ্রীয় নেতাদের মধ্যে কারা রয়েছেন, সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কি? দেখুন, ঠিক বেলা 2টার সময় জামাতের যে জাতীয় সমাবেশ, সেই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। কিছুক্ষণ আগে এই আজকের জাতীয় সমাবেশের সভাপতি জামাতের আমির সহ দলের কেন্দ্রীয় নেতারা এই সমাবেশ মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি এরই মধ্যে বেশ কিছু রাজনৈতিক দলের প্রধান সেক্রেটারি, মহাসচিব পর্যায়ের নেতারাও এরই মধ্যে এসে এই সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন। আজকের এই জামাতের কর্মসূচি 7 দফা দাবিতে। এই দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে লেভেল জুলাই গণহত্যায় যারা শহীদ হয়েছেন এবং আহত পরিবার তাদের পুনর্বাসন। এছাড়া আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন, যে বিষয়টিতে জামাত সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, জোর দিচ্ছে। এছাড়া আরেকটি বিষয় আছে প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা। জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে প্রায় 1 কোটির মতো মানুষ জামাত প্রবাসী আছেন, তাদের ভোটাধিকার তারা ঠিকমতো প্রয়োগ করতে পারে না। জামাত চায় তাদের যাতে ভোটাধিকার ঠিকমতো তারা বাংলাদেশে প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা করা। এই 7টি দাবিতে আজকে এই জাতীয় সমাবেশ। এখানে বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী যেসব রাজনৈতিক দল আছে সব দলকেই আমন্ত্রণ জানানো এবং এই আমরা যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতন হয়ে গিয়েছিল, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে তারা রাজনীতিতে সক্রিয় হয়, সরব হয়। সেই ধারাবাহিকতায় আয়োজন করেছে জামাত। এই সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের প্রথম কোনো কর্মসূচি। এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে জামাত এককভাবে কোনো কর্মসূচি করেনি, যদিও বিয়ের সাথে যৌথভাবে জামাতের নেতারা উপস্থিত ছিলেন। আমরা আজকের এই সমাবেশে যে বিষয়টি লক্ষ্য করেছি যে সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি সারা দেশ থেকে, কারণ জামাত বেশ কিছুদিন আগে তাদের এই পরিকল্পনা করেছে জাতীয় সমাবেশ করার। সেই মোতাবেক আজকে জামাতের বক্তব্য 10 লাখ লোকের সমাগম হয়েছে, এটি তাদের বক্তব্য। সেই মোতাবেক আমরা দেখেছি যে বাস, ট্রেন, লঞ্চ যে যার মতো পেরেছে তারা এই সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশে এসেছে এবং এই সমাবেশে তারা অংশ নিয়েছে। যদিও আজকে বেলা 2টায় কিছুক্ষণ আগে এই সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকেই এই সোহরাওয়ার্দী উদ্যানের যে মূল ময়দান, সেই ময়দান কিন্তু লোকে লোকারণ্য হয়ে যায় জামাতের নেতাকর্মীদের সরব উপস্থিতিতে। আমরা দেখেছি যে গতকাল সন্ধ্যার পর থেকেই এই মাঠে আর জায়গা
ছিল না। আর আজকে সকাল 10টার আগেই এই সোহরাওয়ার্দী উদ্যানের যে পুরো অংশ রয়েছে, এই পুরো অংশে নেতাকর্মীদের উপস্থিতি একেবারে হট হয়ে যায়। পুরো সোহরাওয়ার্দী উদ্যান 10টার পরে যারা এই সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশে তারা কিন্তু মূল ময়দান বা মূল মঞ্চ এর সামনে আসতে পারেনি, কারণ আগে থেকে এই সোহরাওয়ার্দী উদ্যানের যে বিশাল ময়দান, সেই ময়দানে নেতাকর্মীদের উপস্থিতি এবং নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠছে। আমরা যা দেখেছি যে সকাল 10টা থেকে সাংস্কৃতিক পরিবেশনা সহ বিভিন্ন পরিবেশনা ছিল জামাতের পক্ষ থেকে। সেই পরিবেশনা উপভোগ করেন আগত জামাতের নেতাকর্মীরা। এখন জামাতের যে মূল আনুষ্ঠানিকতা মাধ্যমে জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখবেন এবং তারা তাদের যে 7 দফা দাবি, সেই দাবির আমরা দেখেছি এর আগে বেশ কয়েকটি দলের সভা সমাবেশ করেছে পরবর্তী। সেখানে তারা যে দাবি করেছিল, এই দাবির সাথে জামাতের দাবি কিন্তু মিলে যায়। এখন আজকের এই কর্মসূচি যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণ হয়েছে, হয়তো জাতীয় ঐক্যের ঐক্যকে সামনে নিয়ে যাওয়ার জন্য আমরা যে বিষয়টি সকাল থেকে দেখেছি যে তারা সোহরাওয়ার্দী উদ্যানে এসে হাজির হয়েছে, কারণ আমাদের রিপোর্টে প্রায় বেশিরভাগ আসলে কিন্তু তারা তাদের দলীয় প্রার্থী কে হবে তাকে প্রাথমিকভাবে জানিয়ে দিয়েছে এবং নির্বাচনের প্রস্তুতিতে নির্দেশনা দিয়ে দিয়েছে। কিন্তু আসন থেকে যারা এসেছেন ঢাকার বাইরে, ঢাকা, তারা কিন্তু প্রার্থী যে আসনের তাদের প্রার্থীর পক্ষে তারা স্লোগান দিয়েছেন, জামাতের পক্ষে তারা স্লোগান দিয়েছেন এবং এখানে উৎসাহ উদ্দীপনার আরেকটি বিষয় যেটি নেতাকর্মীরা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দমন নির্যাতন উপেক্ষা করে জামাত টিকে ছিল রাজনীতিতে এবং সেই টিকে থাকার মধ্যে অনেক প্রতিকূল অবস্থা তাদের পার করতে হয়েছে। এর মধ্যে নিবন্ধন হারাতে হয়েছিল দলটিকে, রাজনৈতিকভাবেও তারা নিষিদ্ধ হয়েছিল। তো এমন পরিস্থিতিতে 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতিতে তারা কিন্তু সবই ফিরে পেয়েছে এবং সরব উপস্থিতির জানান দিচ্ছে আজকে এই ঢাকায় তাদের এই সমাবেশ, জাতীয় সমাবেশ, এই জাতীয় সমাবেশের মাধ্যমে তারা জানান দিতে চাচ্ছে তাদের যে শক্তি, সেই শক্তি গত 15 বছরে আওয়ামী লীগ দমন নির্যাতন চালিয়ে কমাতে পারেনি। এটি নেতাদের বক্তব্য এবং মঞ্চে বিভিন্ন সময় যারা বক্তব্য দিয়েছেন তারা এই বিষয়টি তুলে ধরেছেন যে বিগত 15 বছরে তাদের দাবি সবচেয়ে বেশি দমন, নিপীড়ন, নির্যাতন জামাতের উপরই হয়েছে, কিন্তু তাদের যে জনসমর্থন, জনপ্রিয়তা সেটি কমেনি। এটি জামাতের নেতারা তাদের বক্তব্যে দাবি করেছেন। এখানে আজকের সমাবেশে আমরা দেখেছি যে ঢাকার বাইরে থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর আগমন ঘটেছে এবং ঢাকার বাইরে থেকে যারা এই সমাবেশে এসেছেন তারা যাতে নির্বিঘ্নে এই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে অংশ নিতে পারেন এর জন্য ঢাকার প্রবেশমুখ থেকে শুরু করে বিভিন্ন স্টেশন, বাস, লঞ্চ এবং ট্রেন স্টেশনে জামাতের পক্ষ থেকে তথ্য কেন্দ্র চালু করা হয়েছিল আগে থেকেই, গতকালকে থেকে। সেই তথ্য কেন্দ্রের মাধ্যমে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে কিভাবে তারা সোহরাওয়ার্দী উদ্যানে এসে উপস্থিত হবেন বা তাদের গাড়ি কোথায় থাকবে এবং তাদের যে সার্বিক ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় যাতে কোনো ত্রুটি না থাকে এর জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, এখানে র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জামাতের নিজস্ব একটি বাহিনী আইন শৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত আছেন। শরীফ, নিশ্চয়ই আপনি এই বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা এবার একটু শাহবাগের দিকে যাব, সেখানকার পরিস্থিতি জানাতে যোগ দেবেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। সাদাত, বেশ মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে সমাবেশ স্থল থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত, সেখানে ব্যবস্থাপনা কেমন দেখছেন আর ঢাকার বাইরে থেকে যারা নেতাকর্মীরা এসেছেন তারা কি বলছেন? সেই কাঙ্ক্ষিত মুহূর্ত যেটার জন্য কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীরা বেশ কয়েকদিন ধরে অপেক্ষায় আছে এবং বলা যায় যে গতকাল রাত থেকে যারা অপেক্ষার প্রহর গুনতেছে সেই সময় কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। মানে দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে জামায়াতের যে জাতীয় সভা 7 দফা দাবিতে সেটি শুরু হয়েছে। সেই সবাই যেমন সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে যে জায়গা, সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয়েছে, ঠিক একইভাবে বাইরের চিত্রটিও কিন্তু ঠিক সেরকমই। বাইরেও আমরা দেখতে পাচ্ছি যে সমাবেশ স্থল মানে সোহরাওয়ার্দী উদ্যানের
আশেপাশে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় তার যে টিএসসি প্রাঙ্গণ সেই জায়গা থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত যে রাস্তা সব জায়গায় কিন্তু নেতাকর্মীদের আমরা ভিড় দেখতে পাচ্ছি। এই যে শাহবাগ মোড়ে আমি যে এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই শাহবাগ মোড়ে কিন্তু আমরা সেই চিত্রটি দেখাচ্ছি যে শাহবাগ মোড় অবরুদ্ধ করে বা বলা যায় যে নেতাকর্মীর পদচারণায় পদভারে শাহবাগ মোড় এখন অবরুদ্ধ হয়ে আছে। গাড়ি ঘোড়া চলছে না বললেই চলে। আমরা কয়েকটি অ্যাম্বুলেন্সকে দেখতে পাচ্ছি যারা জরুরি প্রয়োজনে বা জরুরি তাগিদে শুধু এই রাস্তাটি ব্যবহার করছেন এবং এখানকার যারা স্বেচ্ছাসেবী আছে ভলেন্টিয়ার আছে তারা সেগুলোকে অতিক্রম করার সুযোগ করে দিচ্ছেন। এর বাইরে কোনো পাবলিক পরিবহন ট্রান্সপোর্ট কিন্তু সচরাচর চলছে না। যদিও কোনো মানে প্রাইভেট যানবাহন এদিক অতিক্রম করার চেষ্টা করছে তাদেরকেও কিন্তু ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। তবে এই ভোগান্তি নিরসনের জন্য কিন্তু প্রায় ৬,০০০ স্বেচ্ছাসেবক সমাবেশ স্থল এবং এর বাইরে মানে শাহবাগকে কেন্দ্র করে মৎস্য ভবন এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় নিউ মার্কেট সব এলাকা জুড়েই কিন্তু ছড়িয়ে আছে যারা এই যানবাহন মালিকদেরকে বা চালকদেরকে সচেতন করছেন যাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছেন। তবে এই যে জনসমাগম জামায়াতের পক্ষ থেকে কিন্তু আগেই একটি ধারণা দেওয়া হয়েছিল যে প্রায় 10 লক্ষ মানুষের সমাগম ঘটতে পারে এই সমাবেশকে কেন্দ্র করে। যদিও সেই সংখ্যাটি সঠিক নির্ণয় করা সম্ভব নয় এই মুহূর্তে, তবে কিন্তু বলা যায় যে লাখো লাখো মানুষের পদভারে মুখরিত এই সমাবেশ স্থল বা শাহবাগ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা তারই কিন্তু একটা খণ্ডচিত্র আমরা যেমন সমাবেশ স্থলে দেখেছি, টিএসসি এলাকাতে দেখেছি, শাহবাগ স্থলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মানুষের পদচারণায় ভিড়ের কারণে অনেকেই যারা সমাবেশ স্থলে মানে সোহরাওয়ার্দী কেন্দ্রের ভেতরে পৌঁছাতে পারেনি তাদের সুবিধার্থে যারা আয়োজক কমিটি এই শাহবাগ মোড়েও কিন্তু বিগ স্ক্রিন মানে প্রজেক্টর এবং বড় স্ক্রিনের ব্যবস্থা করেছে, যে বড় স্ক্রিনের মাধ্যমে শাহবাগ মোড়ে অবস্থানরত নেতাকর্মী সমর্থকরা কেন্দ্রের যে অবস্থান সেটি তারা এখানে দেখতে পারবেন এবং সেই অনুষ্ঠান তারা এখান থেকেই উপভোগ করতে পারবেন। এই যে সুবিধা এবং নেতাকর্মীদের যাতায়াত সহ নানাবিধ কিন্তু সুবিধা বা সুযোগের ব্যবস্থা করেছে আয়োজক কমিটি। তারা বলছেন যে যেমন নেতাকর্মীরা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের ভোগান্তি উপেক্ষা করে, একই সাথে নেতাকর্মীরা বলছেন যে এই সমাবেশকে সফল এবং সার্থক করতেই তারা ভোগান্তি উপেক্ষা করে তীব্র রোদ এবং গরম উপেক্ষা করে কেন্দ্রীয় নেতাদের সাথে তাল মিলিয়েছেন এই সমাবেশকে সার্থক ও সফল করে তুলতে। সমাবেশস্থল থেকে জামায়াতে ইসলামের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। প্রয়োজনে গোপালগঞ্জে নিহতদের মরদেহ তুলে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল পরিদর্শন শেষে সব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জে কি হয়েছে তা জানতে উচ্চ পর্যায়ে কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন পেলে সংঘর্ষ হামলার বিষয়ে বিস্তারিত জানা যাবে। আর কয়েকটা দেখছেন যে দেশগুলি তারা নিজেকে চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। দেশগুলি তো ইচ্ছে থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা। এদিকে 14 ঘন্টার জন্য গোপালগঞ্জের কারফিউ শিথিল করা হয়েছে। ভোর 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান এই আদেশ জারি করেছেন। কারফিউ শিথিলের কারণে রাস্তাঘাট ও বাজারে লোকসমাগম বাড়ায় শহরের জীবনযাত্রায় স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে। নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে দোকানে আসছেন স্থানীয়রা। তবে সাধারণ মানুষের মধ্যে এখনও গ্রেপ্তার আতঙ্ক রয়েছে। শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় গোপালগঞ্জে বেশিরভাগ মার্কেট দোকান খোলেনি। হোটেল ও রেস্টুরেন্টও বন্ধ রয়েছে। রাত 8টার পর কারফিউয়ের বিষয়ে নতুন সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় আরও 77 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত মোট গ্রেপ্তার 251 জন। আমি একজন ব্যবসায়ী, খোলাখোলায় ব্যবসা করি, কিন্তু আমার প্রতিষ্ঠানে 1 সপ্তাহ 3-4 দিন বন্ধ, আমি কিভাবে চলবো? জনজীবন আসলে অতিষ্ঠ হয়ে পড়ছে, খেটে খামাসে খুব সমস্যা হচ্ছে, রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেছে না। এটা থেকে যেন এদের সাধারণ মানুষের নিষ্কৃতি দেয়। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির 19তম দিনে কক্সবাজারে পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি। দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বর থেকে পদযাত্রা শুরু করে তারা। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক হয়ে
শহরে পাবলিক লাইব্রেরি এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে শহীদ দৌলত ময়দানে সভা করবেন তারা। সেখানে বক্তব্য রাখবেন দলের কেন্দ্রীয় নেতারা। কর্মসূচি শেষে সেখান থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তাদের। শুক্রবার নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে পদযাত্রা করে দলটি। জুলাই পদযাত্রা নতুন মাত্রা এনেছে এনসিপির রাজনীতিতে। কর্মসূচি ঘিরে মাঠে সক্রিয় দলটির নেতাকর্মীরা। সামনে আসছেন আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরাও। পদযাত্রা সামনে রেখে চট্টগ্রামে চলছে নতুন হিসাব নিকাশ। জুলাই পদযাত্রা ঘিরে উজ্জীবিত এনসিপির নেতাকর্মীরা। কর্মসূচি অনুযায়ী কয়েকদিনের মধ্যে চট্টগ্রামে এনসিপির সমাবেশ। এতে আগামী নির্বাচনে দলটির সম্ভাব্য প্রার্থীদেরও সামনে আনবে দলটি। সম্ভাব্য অনেক প্রার্থী স্থানীয় পর্যায়ে জনসংযোগ বাড়িয়েছেন এরই মধ্যে। এনসিপি নেতারা বলছেন, জুলাই আন্দোলনের নেতৃত্ব থেকে গড়ে ওঠা দলটিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ রয়েছে। এখন জনগণের আরও কাছে পৌঁছাতে চান তারা। এই পুরনো যে রাজনৈতিক দলগুলো আছে সেখান থেকে তারা রেহাই পেতে চায়। তো আমাদের আত্মবিশ্বাস, মানুষ আমাদেরকে যেভাবে সাড়া দিচ্ছে, তারও এই পরিপ্রেক্ষিতে যদি আমরা বলি যে আমাদের আত্মবিশ্বাস চট্টগ্রামের যে 16টা আসন আছে তার মধ্যে কমপক্ষে 10 থেকে 12টি আসন জাতীয় নাগরিক পার্টি নিশ্চিতভাবে বিজয় লাভ করবে। পথসভাগুলোতে অনেক মানুষের, আমরা বিভিন্ন পেশা শ্রেণীর মানুষকে আমরা দেখতে পাচ্ছি, তরুণদের পাশাপাশিও। তো সুতরাং আমরা আশা করছি যে এই পদযাত্রাটা যখন 64 জেলায় পদযাত্রা শেষ হবে, তখন আমরা এই তরুণের পাশাপাশি আরও সাধারণ যে জনগণ, তাদেরকেও আমরা আমাদের এই দলে তাদের সাপোর্টগুলো পাবো। নতুন ভোটারদের এনসিপির প্রধান শক্তি মনে করা হচ্ছে। তবে ভোটে সাফল্য পেতে সংগঠন গুছিয়ে আনা জরুরি। চট্টগ্রামের এই 15-16টা আসনের মধ্যে এখনও তো কোনো দল প্রার্থী ঘোষণা করেনি। এমনি ব্যক্তিগত পর্যায়ে বা সামাজিক পর্যায়ে দীর্ঘ জনসংযোগ করছে। জনসংযোগ করা হলে আর যদি জনগণ তাদেরকে গ্রহণ করে, তাহলে এটা খুব আশ্চর্যের বিষয় হবে না যে অনেক নতুন নেতৃত্ব এই সামনে নির্বাচন যদি হয় উঠে আসতে পারে। আগের নির্বাচনগুলোতে চট্টগ্রামের 16 আসনে বড় দলগুলোর দাপট দেখা গেলেও এবার পরিবর্তিত প্রেক্ষাপটে চলছে নতুন হিসাব নিকাশ। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সংবাদে এর আগে জানাচ্ছিলাম 14 ঘন্টার জন্য গোপালগঞ্জের কারফিউ শিথিল করা হয়েছে। ভোর 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান এই আদেশ জারি করেছেন। গোপালগঞ্জের পরিস্থিতি জানাতে এবার যোগ দিচ্ছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, আজকে কারফিউ শিথিল করার পরে রাস্তাঘাটের পরিস্থিতি কি একটু বদলেছে কিনা? সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব কেমন পড়েছে? গোপালগঞ্জে আজ সকাল 6টা থেকে কিন্তু কারফিউ শিথিল চলছে আর চলবে রাত 8টা পর্যন্ত। কারফিউ শিথিল করার কারণে কিন্তু গোপালগঞ্জের লোক সমাগম বেড়েছে, রাস্তাঘাটে মানুষের উপস্থিতি বেড়েছে, সবাই তাদের নিত্য প্রয়োজনীয় কাজ সারার জন্য বের হয়েছে বলে আমাদের জানিয়েছেন। বিগত 2 দিন ধরে কিন্তু গোপালগঞ্জের রাস্তায় কোনো লোক ছিল না, যা ছিল খুবই সামান্য। আজ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে মানুষের সমাগম কিন্তু বেড়েছে, নারীরা বেরিয়েছে, বিভিন্ন কর্মজীবী মানুষ বেরিয়েছে, ছাত্রছাত্রীরা তাদের লেখাপড়ার জন্য, টিউশনির জন্য বের হয়েছে। খোলা বাজার এবং হাট বাজারে কিন্তু মানুষের উপস্থিতি বেড়েছে। তো গিরাপগঞ্জেও ঠিক একই অবস্থা। সারা গোপালগঞ্জেই কারফিউ ছিল। এই কারফিউর কারণে মানুষ ঘর থেকে বের হতো না, রাস্তায় বের হতো না, তাদের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করেছে। তো গোপালগঞ্জের এই কারফিউকে কেন্দ্র করে মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক ছিল। আজ অনেকটা স্বস্তি ফিরেছে বলে আমরা যে কথা বলে জানতে পেরেছি। শ্রমজীবী মানুষরা হাঁপ ছেড়ে বেঁচেছে বলে আমাদের জানিয়েছেন যে গত 2 দিনে তাদের ইনকাম ছিল না বলেই চলে, কিন্তু আজ কারফিউ শিথিল হওয়ার পরেও কিন্তু ইনকাম তেমন বাড়েনি, কারণ মানুষ এখনও তেমন বাইরে আসেনি। সামান্য পরিমাণ মানুষ এসেছে, যা আসার কথা ছিল তা তুলনামূলক তার থেকে কম। তো গোপালগঞ্জের কারফিউকে কেন্দ্র করে মানুষের যে ভয় ভীতি অনেকটা হ্রাস পেয়েছে। তবে সাধারণ মানুষের মধ্যে একটা বিষয় কাজ করছে, সেটি হচ্ছে গ্রেপ্তার আতঙ্ক। এই গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে গোপালগঞ্জের সারা জেলার মানুষের
মধ্যে। বিশেষ করে সাধারণ জনগণ গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে, কারণ যারা এই গত বুধবারে এনসিপির সমাবেশে হামলার ঘটনা ঘটিয়েছিল তারা কিন্তু ঘটনা ঘটার পরেই কিন্তু এলাকা ত্যাগ করেছে বলে সাধারণ মানুষ জানিয়েছে। এখন ভুক্তভোগী হয়েছে সাধারণ মানুষ, তারা পুলিশের গ্রেপ্তার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছে। তো গোপালগঞ্জে এই রণক্ষেত্র বা এনসিপির সমাবেশে হামলার ঘটনায় কিন্তু 3টি মামলা হয়েছে। এই মামলায় 2600 জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত গোপালগঞ্জে 251 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তারের পরে জেল হাজতেও পাঠানো হয়েছে। গোপালগঞ্জের এই কারফিউ নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। সাময়িকভাবে শিথিল করা হয়েছে গোপালগঞ্জের কারফিউ, সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 13তম মৃত্যুবার্ষিকী আজ। 2012 সালের এই দিনে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ নুহাশপল্লীতে থাকছে নানা আয়োজন, পাশাপাশি লেখকের জন্মস্থান সহ সারা দেশেই থাকছে হুমায়ুন ভক্তদের নানা অনুষ্ঠান। তিনি ছিলেন গল্পকার, পরিচালক, গীতিকার, আরও বেশি কিছু একজন স্বপ্নকার। আজ সেই স্বপ্ন বুনিয়ের বিদায়ের দিন। হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র, যিনি ছিলেন শব্দের জাদুকর। 2012 সালের এই দিনে নিউ ইয়র্কের এক হাসপাতালে থেমে যায় এক আশ্চর্য কণ্ঠ, যার গল্প বলার ঢঙে ছিল জাদু। কিন্তু পাঠকের মন থেকে কি তিনি কখনো বিদায় নিয়েছেন? তার লেখা নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, জোছনা ও জননীর গল্প কিংবা দেয়াল, প্রতিটি যেন এক জীবন্ত ইতিহাস। আর হিমু, মিসির আলী শুভ্র, এই চরিত্রগুলো যেন বাস্তব হয়ে উঠে এসেছিল পাঠকের হৃদয়ে। তিনি শুধু লেখেননি, বানিয়েছেন চলচ্চিত্র। আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, ঘেটুপুত্র কমলা, এসবে জীবনের এক অন্য ভাষা খুঁজে পেত দর্শক। আর ছোট পর্দায় এইসব দিনরাত্রি, কোথাও কেউ নেই, অয়ময়, বহুব্রীহি, এসব শুধু নাটক ছিল না, ছিল সময়ের দলিল। বাকের ভাইয়ের ফাঁসি ঠেকাতে যে জাতি চিঠি লিখেছিল রাষ্ট্রপতিকে, সেটা ছিল হুমায়ুন আহমেদের কলমেরই ক্ষমতা। তিনি হয়তো নেই আর, কিন্তু এখনও বর্ষার দিনে ছাতা ছাড়া তার ভক্তদের হাঁটতে ইচ্ছে করে হিমু হয়ে। আত্মজিজ্ঞাসার সন্ধানে কেউ কেউ খুঁজে ফেরে মিসির আলীকে, আর কেউ কেউ এখনও বিশ্বাস করে শুভ্রর মতো ভালো থাকা সম্ভব। মৃত্যুর 13 বছর পরেও হুমায়ুন আহমেদ আছেন, কখনো একটা পাতায়, কখনো পর্দার ধুলোয়। তিনি আছেন কারণ তিনি ছিলেন শুধু লেখক নন, ছিলেন এক ভালোবাসার নাম। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরও যা থাকছে: পরিবেশ রক্ষায় সচেতনতার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার, নিজ উদ্যোগেই পলিথিন ব্যাগ ছাড়ার তাগিদ। সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ভেসে গেছে হাজারের বেশি ঘেরের মাছ, লোকসানের সংখ্যায় চাষিদের উদ্বেগ। পরিবেশ রক্ষায় এক প্রজন্মের চেষ্টায় কাজ হবে না, কয়েক প্রজন্মকে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর পরিবেশ অধিদপ্তরে পরিবেশ দিবস উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, সরকার সবকিছু করে দেবে এমন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। নিজেদের উদ্যোগেই পলিথিন ব্যাগ ব্যবহার ছেড়ে দিতে হবে। সেই সাথে পরিবেশ রক্ষার জন্য সবার মাঝে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান রিজওয়ানা হাসান। বলেন, দেশের নাগরিকরা সচেতন হলে পরিবেশ রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে বাধ্য হবে সরকার। আমরা সকলেই জানি পরিবেশ রক্ষা করতে হবে, কিন্তু আমাদের সকলেরই শেষ কথা, কিন্তু যদি এসব দিয়ে হয়তো পরিবেশ রক্ষা করতে হবে। যেন ব্রিজ একটা লাগবে, তাহলে ব্রিজই লাগবে। ওটা বনের মধ্যে ফেললেও সই, ওটা নদীর মধ্যে ফেললেও সই, কিন্তু উন্নয়ন তো লাগবে। তো এই কিন্তু আর যদি থেকে যদি আমাদেরকে পরিবেশটাকে বের করতে হয়, তাহলে এক প্রজন্মের লড়াইয়ে হয়তো সেটা হবে না, সেটা কয়েকটা প্রজন্মের অবস্থান লাগবে। ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দাকোপ উপজেলার আমিরসহ নিহত হয়েছেন 2 জন।
এ ঘটনায় আহত 6 জন। পুলিশ জানায় খুলনা থেকে 260টি বাসে করে জামায়াতের মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় আসছিলেন নেতাকর্মীরা। রাত 3টার দিকে ভাঙ্গা মডেল মসজিদের সামনে যাত্রাবিরতি করেন তারা। এ সময় পেছন দিক থেকে রয়্যাল পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান মাওলানা আবু সাইদ ও আমানত শেখ। এ ঘটনায় আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে সিমেন্ট মিক্সার গাড়ির চাপায় রুদ্রপাল নামের এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছে। সকাল 8:30টার দিকে ফুলবাড়িয়া মাওনা সড়কে এই দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরায় এক সপ্তাহে টানা বৃষ্টিতে 1000-এর বেশি মাছের ঘের ভেসে গেছে। ব্যাপক লোকসানের শঙ্কায় মাথায় হাত চাষিদের। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ তাদের। এক সপ্তাহের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরার 7 উপজেলার নিচু এলাকা, ভেসে গেছে বহু মাছের ঘের। চাষিরা জানিয়েছেন জেলায় ছোট বড় মিলিয়ে মাছের ঘের আছে 61,000। বাগদা, গলদা সহ বিভিন্ন মাছের উৎপাদনও বেশ ভালো। 1000-এর বেশি মাছের ঘের ভেসে যাওয়ায় ক্ষতির পরিমাণ 50 কোটি টাকার বেশি বলছেন তারা। পানি টানি সরাতে পারি না, এর কারণে আমাদের ঋণগ্রস্ত হয়ে গেছি, আমরা খুব অসহায়ের ভিতরে পড়েছি। আমাদের এই একটাই হলো পেটের ভাত জোগায় এই মাছে। এই সাতক্ষীরা জেলায় সোনার ফসল হলো মাছ। এই মাছ যদি না থাকে তাহলে আমরা কি খেয়ে বাঁচবো? আমার 40-50 বিঘি জমির ঘের অন্তত 10-15 লাখ টাকা ক্ষতিগ্রস্ত। আমরা এই বর্ষার ইয়েতে চলে গেছে সবকিছু। তবে কি পরিমাণ মাছের ঘের ভেসে গেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি মৎস্য বিভাগ। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন কর্মকর্তারা। আমরা ওভার ফোনে আমাদের চাষিদের সাথে আমাদের অফিসাররা যোগাযোগ করছে। এইভাবে আমরা আমাদের কার্যক্রমকে অব্যাহত রেখেছি এবং যদি ক্ষয়ক্ষতির কোনো বড় হয় সেটা নিরূপণ করে আমরা যথাযথ কর্তৃপক্ষের সরবরাহ করব। এবছর জেলায় বাগদা চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা 32,000 মেট্রিক টন। তবে বৃষ্টিতে মাছের ঘের ভেসে যাওয়ায় লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হওয়ার আশঙ্কা মাছ চাষিদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা বৃষ্টিতে যশোরে বীজতলা, কাঁচামরিচ, পটল সহ বেশ কিছু ফসলের ক্ষতি হয়েছে। অতিবৃষ্টির কারণে দেখা দিয়েছে গোড়া পচা সহ নানা রোগবালাই। পরিস্থিতি উত্তরণে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করেও সুফল পাচ্ছেন না চাষিরা। চলতি মাসে কখনো থেমে থেমে আবার কখনো টানা বৃষ্টিতে যশোরে ক্ষতির মুখে পড়েছে বিভিন্ন ফসল। কৃষি বিভাগের তথ্য বলছে বৃষ্টিতে 1254 হেক্টর রোপা আউশ, 590 হেক্টর আমনের বীজতলা, 681 হেক্টর সবজি, 625 হেক্টর পাট সহ 3191 হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। এতে বিপাকে পড়েছেন চাষিরা। তারা বলছেন অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় সবজিতে রোগবালাই দেখা দিয়েছে। টানা 4-5 দিন বর্ষায় আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধান আমরা কিভাবে লাগাবো কোনো পরিস্থিতি আমরা খুঁজে পাচ্ছি না। বীজটা সব নষ্ট হয়ে গেছে। মনে করেন এখন বীজ কিনতে গেলে আছে 2-4 হাজার টাকা লাগবে। শাক সবজি, তারপরে ধানের বীজ রোপণ, এগুলো সব একাধারে অনাগত বৃষ্টিতে তলিয়ে গেছে। পরিস্থিতি উত্তরণে মাচা পদ্ধতি, শেড স্থাপন, দ্রুত পানি নিষ্কাশনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এছাড়া ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস তাদের। কৃষকদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যেগুলো আগাম শীতকালীন জাত আছে বা আগাম যেগুলো জাত আছে, আর্লি যে জাতগুলো আছে সেগুলো আমরা প্রতিস্থাপন করার। আর একটি বিষয় হচ্ছে যে আমাদের যে মরিচ, প্রায় 460 হেক্টর জমিতে আমাদের মরিচের আবাদ ছিল এবং এর ভিতরে 120 হেক্টর জমি আমাদের এই অতিবৃষ্টিতে আক্রান্ত হয়েছে। কৃষকদেরকে বলছি সেই সমস্ত জমিতে যাতে অন্যান্য শাকসবজি, আর্লি শীতকালীন শাকসবজিতে চলে যেতে পারে। যশোরে বৃষ্টির কারণে আবাদ হওয়া 61,000 হেক্টর জমির মধ্যে 8 ভাগ ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের বিপক্ষে 3টি টি-20 ম্যাচ খেলার পরিকল্পনা আফগানিস্তানের। যদিও সিরিজের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। গেল বছর পিছিয়ে যাওয়া সিরিজের অংশ হিসেবে সিরিজটি আয়োজন করতে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। চলতি বছরের সেপ্টেম্বর মাসে হতে যাওয়া এশিয়া কাপের পর কিংবা অক্টোবরে নির্ধারিত বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে সিরিজটি অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে ESPN ক্রিকইনফো। এর আগে 2024 সালের জুলাইয়ে 2টি টেস্ট, 3টি ওয়ানডে এবং 3টি টি-20 ম্যাচ খেলার কথা ছিল। পরবর্তীতে সূচি পরিবর্তন করে
কেবল ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ ও আফগানিস্তান। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।